পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিংড়ার থানার ওসি ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। গত 13 সেপ্টেম্বর সিংড়ার থানার ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। সারা দেশের ন্যায় সিংড়ার থানা পুলিশও গেল 5 আগস্টের পর তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে রাখতে পারেনি। পুলিশের উপর থেকে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। পুলিশ ভালো মানুষের বন্ধু, এই কথাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সিংড়ার থানা পুলিশ কাজ করে যাচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন থানার বর্তমান ওসি। তিনি বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক সহ প্রায় সকল সংগঠন ও জনসাধারণের মাঝে জনসচেতনামূলক আলোচনা সভা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় গেল 5 আশ্বিন 20 সেপ্টেম্বর শুক্রবার উপজেলার চারিগ্রাম কেন্দ্রীয় জামে জুম্মার নামাজের আগে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ ভালো মানুষের বন্ধু। বাংলাদেশ পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত। 24 ঘন্টা সিংড়ার থানা পুলিশ আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন। আপনার যে কোনো সমস্যা নিয়ে থানায় চলে আসবেন। ওসির মোবাইল নাম্বার 24 ঘন্টা খোলা আছে। কেউ যদি অন্যায়ভাবে আপনার স্বাভাবিক নাগরিক সেবা বিঘ্নিত ঘটাতে চায় তাহলে আপনি থানা পুলিশের সহযোগিতা নেবেন। আমার কাছে থানার সকল নাগরিক সমান, সবাই একই রকম পুলিশের সেবা পাবেন। কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী আমার কাছ থেকে কোনো ধরনের অন্যায় সুবিধা পাবে। যে কোনো প্রয়োজনে সরাসরি কিংবা ফোনে ওসির সাথে যোগাযোগ বা 999 ফোন দেওয়ার আহ্বান জানান তিনি। জুমার নামাজের পর তিনি দেশের অন্যতম স্বর্ণের মার্কেট চারিগ্রাম জুয়েলার্স মালিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তাকে মসজিদ কমিটি, চারিগ্রাম জুয়েলার্স মালিক সমিতি, চারিগ্রাম বাজার কমিটি সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম আরো বলেন, আমি জয়েন করার পর থেকে বিভিন্ন পেশার বিভিন্ন সংগঠনের লোকজনের সাথে আমি মত বিনিময় করতেছি। তারই ধারাবাহিকতায় আজকের আপনাদের এই চারিগ্রাম এই মসজিদে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমাদের মূল লক্ষ্য যেটা, আমাদের দেশের যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। আপনারা জানেন যে 5 তারিখে 5ই আগস্ট যে পরিবর্তন, যে দেশ আমরা পেয়েছি, এর একটা লক্ষ্য আছে এবং এই দেশ পাওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধ থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের যে আলোচ্য বিষয়, আজকের আপনারা যারা মসজিদে আসছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা আজকের এই মসজিদে উপস্থিত হয়েছেন। কারণ যে মুহূর্তে আপনারা মসজিদে আছেন, একই সময় বাজারে অনেক মানুষ যার যার মতো করে গল্প করতেছেন, এমনকি বিভিন্ন দুনিয়ার গল্পে তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। এখান থেকে আপনাদেরকে এই মসজিদে আসাটা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয়নি। আমি মনে করি আল্লাহ আপনাদেরকে পছন্দ করেন বিধায় আপনারা মসজিদে আসতে সক্ষম হয়েছেন। আর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় এখানে আমরা আছি। তো আমাদের আজকের যে মসজিদে যারা আসছেন এদের একটা লক্ষ্য আছে। লক্ষ্য হলো আল্লাহর সান্নিধ্য পাওয়া। তো এই মসজিদে আসার পাশাপাশি আমাদের কিছু কাজ আছে, যে কাজটা আমরা কতটুকু অবগত আমি সে বিষয় নিয়ে একটু কথা বলবো। যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের একটা কবিতার 2টি লাইন, আমি এই লাইন 2টি প্রায়ই স্মরণ করি। সেটা হলো যে সেজদা আর তসবিহ দেখে খোদ এলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জ ছাড়া স্বর্গদ্বার খুলবে না। এই কথাটার যদি আমরা একটা ব্যাখ্যা করি, সেটা হলো যে আমরা যদি শুধু মসজিদে এসে সেজদা করি, কপালে দাগ পড়ে গেল, বের হয়ে আমি কোনো মানব কল্যাণের কোনো কাজ করলাম না, তাহলে স্বর্গ আমার জন্য না, অর্থাৎ আল্লাহর সান্নিধ্য আমি পাবো না। তাহলে কি করতে হবে?
আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এই নামাজের পাশাপাশি আমাদেরকে মানব সেবায় নিয়োজিত করতে হবে। মানব সেবাটা কি? মানব সেবা, আপনি এখান থেকে বের হয়ে বাসায় যাচ্ছেন, রাস্তার মধ্যে যদি এটা ইট পড়ে থাকে, আপনার কাছে যদি মনে হয় যে এটা একটা মানুষ আঘাত খেয়ে পড়ে যেতে পারে, এই ইটটাকে যাতে সরিয়ে দেন, এটা একটা সেবা হয়ে গেল। আপনি যদি দেখেন যে একটা ভ্যানালা সে মালামাল বোঝাই করে যাচ্ছে, সে টানতে পারতেছে না, নিচু থেকে উঁচুতে যাচ্ছে, আপনিও ধাক্কা দিয়ে দিলেন, এটা একটা সেবা হয়ে গেল। আপনি যদি দেখেন দুইটা লোক ঝগড়া করতেছে, আপনি একটু দাঁড়িয়ে যদি একটু জিজ্ঞেস করেন, তারপর একটু সমাধান করে দেন, অথবা দুজনকে দুদিকে দিয়ে দেন, এটা একটা সেবা হয়ে গেল। এরকম করে আপনার আশপাশে যে কাজগুলি করলে মানুষের উপকার হবে, সে হোক হিন্দু, হোক সে মুসলমান, হোক সে যে ধর্মেরই হোক, যে কাজটা করলে মানুষের কল্যাণ হবে, এরকম কোনো কাজে আপনি একটু সময় দিলে, যেটুকু সময় দেন সেটাই মানব কল্যাণের জন্য হবে এবং মানব সেবার জন্য হবে। এবং সেটা আজকের যে নামাজ পড়তে আমরা এখানে আসছি, বা আমরা যারা জামাতে নামাজ পড়ি, জামাত ছাড়া নামাজ পড়ি, এই নামাজের কিছু সহি হওয়ার কিছু বিষয় আছে, সূরা কিরাত তাসবিহ সহকারে পড়ার কিছু ব্যাপার আছে। এগুলি যদি আমি যথাযথভাবে না করি, তাহলে আমার নামাজ কবুল হয় কিনা এই নিশ্চয়তা আমার কাছে নেই। কিন্তু আপনি যদি এই ইটটা সরিয়ে দেন, অথবা একটা ঝগড়া করতেছে মানুষ, সেটা যদি থামিয়ে দেন, তাহলে ওখানে যেটা আপনি পাবেন সেটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আপনার নামাজের আগে ওটা গ্রহণযোগ্য হয়ে গেল। নামাজের ভিতরে সন্দেহ থাকতে পারে, কিন্তু ওইটা কিন্তু সন্দেহ নেই। নামাজের সূরা কিরাত, আমরা যদি 1 শতাংশ জমি কিনি, আমি কাগজ দেখাই 3 জনকে, বিয়ে করতে গেলে বহু জায়গায় আমরা খোঁজ খবর নেই। অর্থাৎ জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যখন আমরা নেই, তখন আমরা অনেকের পরামর্শ নেই, অনেককে দেখাই, অনেকের কাছ থেকে যুক্তি বুদ্ধি আমরা নিয়ে কাজটা করি। কিন্তু আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে 5-7টা সূরা বা 10টা সূরা জানা দরকার, ছোটবেলা আমরা যা শিখেছি, কোনোভাবে শিখেছি, ওইটা দিয়েই সারা জীবন চলতেছে। সেটা ভুল হচ্ছে কিনা কোনো আলেমের কাছে গিয়ে আমরা সেটা কোনোদিন বলিনি যে আমি তো জান্নাত পেতে চাই বা আল্লাহর সান্নিধ্য পেতে চাই, যে সূরা ফাতিহারা পড়ি, দেখেন এটা হয় কিনা। আমরা এদেশের ম্যাক্সিমাম মানুষই এটা করি না, আমি জানি এটা। তো এটা আমাদের করা উচিত। নামাজে কিভাবে দাঁড়াবো, আমার সূরা কিভাবে সহি হয়, এটা করা উচিত নামাজ কবুল হওয়ার জন্য। যদি মনে করি আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে, আল্লাহ যখন যদি এই প্রশ্ন করে যে দুনিয়ার সব কাজ তুমি করলা বুদ্ধিমান পরামর্শ করে, এটাই তো কোনোদিন করো না, কোনো জবাব আমাদের কাছে আছে কিনা, এটা আমরা চিন্তা করব। তো আমার যে মূল আলোচ্য বিষয়, আমরা শুধু নামাজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো না, সামাজিক কাজে আমরা জড়াবো। আমি পর্যায়ক্রমে আপনাদের কাছে আরো আলোচনা নিয়ে আসবো। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি আসবো, প্রতিটা ইউনিয়নে আসবো, সবাইকে নিয়ে আমি আলোচনা করে সুন্দর একটা সিংহায়ের গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। এবং এই সিংহায়ের যাতে মাদক মুক্ত হয়, এই সিংহায়ের যাতে চাঁদাবাজ মুক্ত হয়, এই সিংহায়ের যাতে কিশোর গ্যাং মুক্ত হয়। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন যেটা দেখে আসছি, মুরব্বীদের সম্মান ছিল, তারা রাস্তায় হাঁটলে, তো ধূমপান করলেও তারা গোপনে অন্য কোথাও গিয়ে করতো, সামনে প্রকাশ্য করতো না। কিন্তু এখন যেটা দেখা যায় যে মুরব্বী নিয়েও চিন্তা করা হয় না, কোনো গণ্যমান্য ব্যক্তি নিয়েও চিন্তা করা হয় না, যার যার মতো করে সে যেখানে সেখানে দাঁড়িয়ে ধূমপান করে। এই ধূমপানের যে বিষয়টা, আপনারা একটা জিনিস দেখেন যে ধূমপানকে আমরা খুব হালকা করে দেখি। আজকের আমি ওসি হিসাবে আপনাদের এখানে আসছি, আমি যদি বাজারে দাঁড়িয়ে কোথাও ধূমপান করি, এটা আমার দেখা দেখি অনেক শিশুরাই মনে করবে যে ওসি সাহেব যেহেতু ধূমপান করে, অতএব এটা মনে হয় ভালো কাজ। এটা কিন্তু অনেক শিশুরা মনে করবে। অর্থাৎ আমার অজান্তেই আমি একজন শিশুকে দাওয়াত দিলাম ধূমপান করার জন্য। ঠিক একই রকম মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, অর্থাৎ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছে, এরা যখন প্রকাশ্যে এই ধূমপানটা করে, তখন শিশুরা আগ্রহী হয় যে, কারণ ওরও একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? ও স্বপ্ন দেখে আমি একজন চেয়ারম্যান হব, ও স্বপ্ন দেখে আমি ওসি হব, আমি গণ্যমান্য ব্যক্তি হব। তখন সেই মানুষেরা যেটা করে, ওরও সেটা করতে মন চায়। আর এরকম করে যখন একটা শিশু আবার সুযোগ পায়, তখন সে নিজেকে ধূমপানে জড়ায়। আর ধূমপানে জড়ানোর পরে যখন 10 জন তার ধূমপানের বন্ধু হয়, ওই 10 জনের ভিতরে 2-3 জন পাওয়া যায় যারা অন্যান্য নেশার সাথে জড়িত। তখন যখন সেই গল্পগুলি শোনে, তখন তার ভিতরে এই গল্প, এই আকাঙ্ক্ষাটাও তৈরি হয় যে আমিও এই ইয়াবা হোক, গাঁজা হোক, একদিন সেবন করে দেখবো যে আসলে ও যা বলে এই উপকারিতা আছে কিনা। এরকম করে করে কিন্তু নেশায় মানুষ জড়ায়। আর নেশাটা হচ্ছে সমাজের জন্য সবচেয়ে বড় একটা ব্যাধি। এটা আপনারা সবাই উপলব্ধি করতে পারতেছেন। যার ফ্যামিলিতে নেশাগ্রস্ত মানুষ আছে, সে আরো বেশি উপলব্ধি করতে পারতেছে যে একটা মানুষ যদি মারা যায় কোনোভাবে,
এটা 15 দিন 1 মাস পরে মানুষ কান্নাকাটি করে একটা পর্যায়ে নতুন করে জীবনের চিন্তা করে। কিন্তু যদি কারো ফ্যামিলিতে একটা নেশাগ্রস্ত মানুষ হয়, এই সংসারে এই ফ্যামিলিতে সারা জীবনের জন্য সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি যে কোনো অপরাধের চেয়ে, যে কোনো মানুষের জীবনের দুর্ঘটনার চেয়ে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে তার ফ্যামিলিতে একজন নেশাগ্রস্ত মানুষ হওয়া। তো আমরা এই নেশাগ্রস্ত মানুষ যারা আছে, যারা নেশার সাথে জড়িত, যারা নেশায় মদত দিচ্ছে, মাদক ব্যবসায়ীদের যারা মদত দিচ্ছে এবং মাদক ব্যবসা যারা করতেছে এবং মাদক সেবন যারা করতেছে, 3টে শ্রেণীর বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব। এবং আমরা এখানে, আমি যতদিন আছি, এ নিয়ে যা পরিমাণ কোনো ছাড় হবে না। আমরা সুযোগ দেব, যদি কেউ এখন ভালো হয়ে যায় তার জায়গা থেকে আমাদের কোনো আপত্তি নেই। যদি সে করতে চায় তাহলে তার জন্য নির্ধারিত যে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে হবে, সেটা আমরা পর্যায়ক্রমে আসব। এবং আমাদের লক্ষ্য হচ্ছে দেশ এবং জাতিকে আমরা সুস্থ জাতি গড়ে তুলব। অসুস্থ জাতি আমরা চাচ্ছি না। অসুস্থ জাতি কোনোদিন এগিয়ে যেতে পারবে না, কোনো ইবাদতও করতে পারবে না, তারা কোনো গবেষণাও করতে পারবে না, এবং উন্নয়নের জন্য কোনো কিছু তারা করতে পারবে না। এই জন্য মাদকের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হব। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি যদি এই মাদকের বিরুদ্ধে কথা বলি তাহলে আমার লাভ কি, আর এখানে আমার জীবনের ঝুঁকি আছে, অনেক সমস্যা আছে, অনেকে মনে করতে পারেন। কিন্তু যদি কথা না বলেন তাহলে আপনার লাভ কি? আমরা যদি এটা চিন্তা করি যে হ্যাঁ, কথা বললে একটু রিস্ক আমার আছে, বাট কথা না বললে আমার কি হবে, সেটা একটু চিন্তা করে দেখেন। যে আপনি আপনার জীবদ্দশায় আপনি যা করলেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান হয়তো বা নেশায় গেল না, কারণ আপনি এখন শক্তি সামর্থ্য আছে, আপনি আপনার সন্তানকে দেখে রাখলেন। কিন্তু আপনার সন্তানের সন্তান যখন হবে, আপনার নাতি, তখন দেখা যায় আপনি বাসায় বসে থাকবেন বা আপনার গায়ের শক্তি কম থাকবে। ওই নাতি যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনি যা করলেন, আপনার সন্তান যা করলো, সবই কিন্তু শেষ হয়ে যাবে। যদি সব শেষ হয়ে যায়, সব শেষ থেকে নিজেকে রক্ষা করার জন্য এখন মাদকের বিরুদ্ধে আমি যদি কথা বলে যদি আমার একটু বেগ পাইতে হয়, একটু রিস্ক থাকে, তাহলে সেটা উত্তম আমি মনে করি, এবং সেটা করা উচিত আপনার অন্যান্য যে কোনো কাজের সাথে। আর আমরা আপনাদের পাশে সার্বক্ষণিক থাকব, এবং আমি কথা দিলাম এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনার পাশে থাকে। আর আপনারা যদি সংগঠিত থাকেন, আমি মনে করি এই অপরাধীদের যে অপরাধ করার যে একটা স্পেস, এটা কমে যাবে, এবং একটা সময় তারা এই সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। তো আমি মনে করি আমরা এই জায়গাটায় আমরা সফল হব। সাধারণ মানুষ, ভালো মানুষদের নিয়ে যদি আমরা কাজে এগিয়ে যাই, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমাদের একটা জিনিস আপনারা দেখছেন যে পুলিশের 5 আগস্ট থেকে পুলিশ মাঠ পর্যায়ে বিভিন্ন কারণে একটু ধীর গতিতে কাজ হচ্ছে, এবং সেটার বিভিন্ন কারণ আছে। আপনারা জানেন যে 5 তারিখের আগে অনেক কর্মকাণ্ডের ব্যাপার আছে, যেখানে অনেক ভুলভ্রান্তির ব্যাপার আছে। তো এখানে অধিকাংশ, আমি একজন পুলিশ সদস্য হিসেবে বলবো যে অধিকাংশ পুলিশ সদস্যরই চিন্তা হলো সুন্দর একটা দেশ, ভালো মানুষদের নিয়ে ভালো একটা দেশ তৈরি করা। তো 5 তারিখের পরে আমরা যারা একটা দায়িত্ব গ্রহণ করেছি বা এখন যারা দায়িত্বে আছি, এদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে ভালোভাবে এগিয়ে যাওয়া, নতুন করে চিন্তা করা। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই জরুরি। যদি আপনাদের এলাকায় পুলিশ কোনো খারাপ লোকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যায়, তখন দেখা যায় এই খারাপ লোকরা, আমার সাথেও একটা ঘটনা ঘটে গেছে। আমি এখানে আসার আগে আমি সিআইডিতে ছিলাম, ওখানে থাকাকালীন একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা এরকম যে আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমার একটা অভ্যাস হলেই যে আমি যেখান দিয়ে যাই, আমার দায়িত্ব থাকুক আর না থাকুক, যদি কোনো অন্যায় দেখে আমি ওখানে দাঁড়াই, এবং ওখানে দাঁড়িয়ে আমি এটা প্রতিবাদ করার চেষ্টা করি। তো এরই একটা অংশ হিসাবে আমি কথা বলতে গিয়ে দেখলাম যে আমি একটা পর্যায়ে আমি ঘায়েল হয়ে যাওয়ার অবস্থায় ছিলাম। তো সেটা অন্য গল্প, যেহেতু সময় নেই আমি সেদিকে যাচ্ছি না। তো খারাপ লোকেরা এখন যেটা দেখতেছে যে পুলিশ যদি মাঠে না আসে, তাহলে তার চাঁদাবাজি করা, তার মাদক ব্যবসা করা, তার অন্যান্য যে অপরাধ করা, এটা খুব সহজ এবং খুব ভালোভাবে সে করতে পারতেছে। তো তারা চাচ্ছে যে পুলিশ আর একটু পরে আসুক বা না আসুক, কিন্তু ভালো লোকরা যারা আছে তারা যদি এগিয়ে আসে আর পুলিশ যদি এগিয়ে যায়, তাহলে তাদের এই ব্যবসাটা বা তাদের যে অপকর্মগুলি করার সুযোগটা কমে যাবে। এই কারণে তারা বিভিন্ন ধরনের সুযোগ নিচ্ছে। তো আমি অনুরোধ করব, যারা দেশপ্রেমিক মানুষ আছেন, যারা এখানে দেশ এবং জাতির জন্য কাজ করতে চান, মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, পুলিশ যদি আপনাদের এলাকায় যায়, আপনারা পুলিশের যদি ভুলভ্রান্তি থাকে, সেটা আমি অফিসার ইনচার্জ হিসাবে আমি বললাম আপনাদেরকে যে আমার কাছে যদি আপনারা বলেন, আপনারা 100% ন্যায় বিচার পাবেন। আর পুলিশ যদি খারাপ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, সেখানে আপনাদের সার্বিক সহায়তা এখন খুব জরুরি।
খুব জরুরি। আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন। যদি তাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটাও আমার সাথে পরামর্শ করবেন। থানার দরজা আজকের মসজিদে যেরকম আমরা বসছি, চেয়ারম্যানের পাশে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার পাশে আরেকজন সিএনজিওয়ালা, ঠিক থানার সেবাটা এরকম হবে। এখানে চেয়ারম্যান সাহেব একরকম সেবা পাবে, ওই রিক্সাওয়ালা আরেকরকম পাবে, তা না। সেবার মানটা সবার জন্য কোনো বৈষম্য থাকবে না সেবার মানে। আমি আপনাদের সাথে এই মসজিদে বসে কথা দিলাম, আপনারা আসবেন, এরকম কোনো বিষয় থাকলে আপনারা যাবেন, দেখবেন আমার রুমে। আমি আপনার যদি রিক্সাওয়ালা যায়, সেও যেভাবে আমার কাছে কথা বলতে পারবে এবং সেবা পাবে, ঠিক একই রকম একজন ক্ষমতাধর মানুষ গেলেও সে একই রকম সেবা পাবে। এই দ্বারটা আমার জন্য উন্মুক্ত, আপনারা আসবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে আমরা সর্বোচ্চ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এই মুহূর্তে আরেকটা জিনিস আছে, সামনে হিন্দু ভাইদের একটা মানে পূজা এখন, এবং আপনাদের এলাকায় অনেক মাজার আছে, অনেক পীর সাহেবরা আছে, অনেক বিষয় আছে। এটা নিয়ে অনেক সময় অনেক মতানৈক্য থাকে। আহ এই কি বলে, ইসলামিক অন ইসলামিক অনেক কথা থাকে। তো বর্তমান সময়টা যেহেতু আমরা একটা মানে যে ক্রাইসিস মোমেন্ট আমরা পার করতেছি, আপনারা সবাই জানেন যে বর্তমান সময়টা একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। এই মুহূর্তে যারা দেশের দায়িত্বে আছেন, দেশের দায়িত্বে আসছেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল রেখে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শ্রদ্ধাশীল থেকে আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ধৈর্যশীল হব, সর্বোচ্চ ধৈর্যশীল হব দেশের স্বার্থে, জাতির স্বার্থে। দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব পর্যায়ক্রমে। আপনাদের যে বিষয়গুলো আছে, এরকম যদি কোনো কিছু থাকে সেটা আমরা শুনবো, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ইমাম সাহেব যে কথা বললেন যে একজনকে চোর সন্দেহে পিটিয়ে মারা, তো আপনি যদি এরকম 10টা ঘটনা ঘটে, 10টার ভিতরে একটা যদি নিরাপরাধ মানুষ হয়, একজন যদি নিরাপরাধ মানুষ হয়, আপনি চিন্তা করে দেন সেই মানুষ যদি আপনি হন, সেই মানুষ যদি আপনি হন, তাহলে আপনার ফ্যামিলির কাছে জাতির কি জবাব আছে? আছে কোনো জবাব? এই ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, পারবো না। এই জন্য আমরা চোর হোক, ডাকাত হোক, যেই হোক, যেভাবেই সন্দেহ হোক, আমরা আটক করব, আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো। আমরা আইন হাতে নেব না, আমরা কাউকে মেরে ফেলার মতো সিদ্ধান্তে যাব না। এটা যারা যায় তারা তারা কিন্তু একটা পর্যায়ে ঘৃণিত হয়ে যায়। এবং আপনি যদি একটা পর্যায়ে নিজেও দেখেন যে না, আসলে সে একটা ভদ্রলোক মানুষ ছিল বা সে নিরাপরাধ মানুষ, তখন আপনিও নিজের কাছে, নিজের বিবেকের কাছে এত বেশি অপরাধী হয়ে যাবেন, নিজেকে ক্ষমা করতে পারবেন না। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা আইন হাতে নেব না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। আইন শৃঙ্খলা বাহিনী আপনার পাশে, আমি এজ এ অফিসার ইনচার্জ আমি কথা দিলাম যে আপনাদের পাশে আছি। রাত 3টায় হোক, যখনই যেখানে চান আমাকে পাবেন, এবং আমরা সবাই মিলে একটা মডেল সিঙ্গা তৈরি করব সারা বাংলাদেশের জন্য, যেন এই সিঙ্গারবাসীর কর্মকাণ্ড মডেল হিসাবে রূপ নেয়। এবং তখন আপনারা খুব প্রাউড ফিল করবেন যে না, সারা বাংলাদেশ কি করতেছে, আমরা যেটা করেছি সেটা করতেছি। এই প্রাউড আপনারা করেন, এই ক্রেডিট আপনারা নেন, এটা আমি চাই। এবং আপনাদের সাথে আমি আছি, কাজ করবেন ইনশাল্লাহ। তো আজকের আর আমি সময় দিচ্ছি না, যেহেতু নামাজের সময় হচ্ছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।